জয় হিন্দ। 7 আভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আভিক নিউজের ফেসবুক লাইভে রয়েছি আমি মৃত্তিকা। এখন অবধি লাইভ অন এয়ার হয়েছে কিনা বুঝতে পারছি না। যদি কেউ দেখে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে দেবেন সাউন্ড ঠিকঠাক আসছে কিনা বা দেখা যাচ্ছে কিনা। এখন অবধি নোটিফিকেশনটাও ঢোকেনি। চলো, 7 আভিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে 7 আভিক নিউজের পর্দায় লাইভে রয়েছি আমি মৃত্তিকা। আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা লাইভে আসার চেষ্টা করি। লাইভে এসে কিন্তু সারাদিন ধরে যা ঘটেছে রাজ্য জুড়ে, দেশ জুড়ে এবং বিদেশের বেশ কিছু আপডেট, বিদেশের যার প্রভাব হয়তো আমাদের দেশে পড়তে পারে তেমন কিছু বৈদেশিক আপডেটও কিন্তু আমরা প্রত্যেক দিন দিয়ে থাকি। সুতরাং আজকে সেই আপডেট দিতে কিন্তু রয়েছি আমি মৃত্তিকা। কি আপডেট দেবো? অবশ্যই কোভিডের আপডেট অবশ্যই দেবো, সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, ওমিক্রনের আপডেটটা। কিন্তু এছাড়াও যে সমস্ত আপডেটের দিকে আজকে নজর দেব। কলকাতা পুরো ভোট পরশু দিন 19শে ডিসেম্বর কলকাতার পুরো ভোট। সুতরাং এই মুহূর্তে কিন্তু কলকাতা কিন্তু একেবারে সরগরম রাজনীতির আবহাওয়ায়। তো প্রথমেই একটু যদি সেই আপডেটের দিকেই নজর দেওয়া যায়। কলকাতা পুরো ভোটের প্রচারে শেষ লগ্নে দক্ষিণ কলকাতায় রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ছবি কিন্তু আপনারা সরাসরি 7 আভিক নিউজের পর্দায় দেখেছেন। এবং বৃহস্পতিবার উত্তর কলকাতায় বড় বাজার থেকে বউবাজার পর্যন্ত কিন্তু অভিষেক রোড শো করেছেন এবং সেই ছবি কিন্তু আপনারা 7 আভিক নিউজের পর্দায় সরাসরি গতকাল দেখেছেন। এবং আজ তিনি করলেন দক্ষিণ কলকাতার 10 নম্বর ওয়ার্ডে বালিগঞ্জ ফাঁড়ি থেকে রাসবিহারী হয়ে কালীঘাট মোড় দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এবং রোড শো এর পর কালীঘাট দমকল কেন্দ্রের কাছে সভা মঞ্চ থেকে কিন্তু অভিষেক স্পষ্টতই জানিয়ে দেন, দক্ষিণ কলকাতায় বিজেপির এক দুটো আবর্জনার জামানত জব্দ হবে। এটা ভারতবর্ষের মানচিত্রে কলকাতাকে সর্বশ্রেষ্ঠ করার নির্বাচন। 2010 সালের কলকাতা আর এখনকার কলকাতার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক রয়েছে, এমনটাই কিন্তু বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, ভোটের দিন কিন্তু নাটক করতে পারে বিজেপি এবং সিপিএম। তিনি জানিয়েছেন এবং তিনি সতর্ক থাকতে বলেছেন প্রত্যেকজন ভোটারকে। আমার এক দর্শক বন্ধু পান্ডে, এই নামটা ঠিক উচ্চারণ করতে পারছি না, তার জন্য ক্ষমা প্রার্থী। ওনাকে 7 আভিক নিউজে অনেক স্বাগত জানাই। ধন্যবাদ আমার লাইভে কমেন্ট করার জন্য এবং অবশ্যই আমাদের লাইভ দেখতে থাকুন, আমাদের পাশে থাকুন। কী ধরনের খবরের আপডেট জানতে চান সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আমরা কিন্তু চেষ্টা করব সেই ধরনের খবরই আপনাদেরকে জানানোর। এবং যে আপডেটসে আমি ছিলাম এবং এই যে রোড শো আজকে হয়েছে বা রোড শো এর পরে যে উনি বক্তৃতা দিয়েছেন, প্রত্যেকটা কথাতেই কিন্তু বিজেপিকে কটাক্ষ করতে অভিষেক এক চুলো ছাড়েননি। তিনি বলেছেন যে ভোটের আগে যারা বড় বড় কথা বলেছিল 8 মাস পর তাদের টিকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। বিজেপির বাস 70-এ গিয়ে আটকে গিয়েছে। তৃণমূল খেলাতেও আছে, মেলাতেও আছে এবং আনন্দ উন্নয়নেও আছে। কালীঘাটে টালির ছাদে যে মহিলা থাকেন সারা দেশ এখন তাকিয়ে রয়েছেন তার দিকে। অবশ্যই বলা বাহুল্য উনি বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেছেন, তৃণমূল এখন শুধু আর বাংলার রাজনৈতিক দল নয়, গোটা দেশের পার্টি। সামনের বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা, ওই নির্বাচনেও তৃণমূল ভালো ফল করবে বলেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, গোয়ায় তৃণমূল হয় সরকার করবে, নইলে প্রধান বিরোধী দল হবে। মাত্র 3 মাসের মধ্যে ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়েছে, এমনটাই কিন্তু বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এরপর যে আপডেটের দিকে নজর দেব, যারা এই মুহূর্তে 7 আভিক নিউজের পর্দায় লাইভ দেখছেন তাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব করতে পারেন। এবং যারা এখনো পর্যন্ত ফেসবুকে লাইক বা ফলো করেননি তাদেরকেও বলবো, অন্যান্য বিভিন্ন আপডেট পেতে গেলে ফিউচারে অবশ্যই আমাদের ফেসবুক চ্যানেল লাইক এবং ফলো করবেন। এবং আপনারা কী ধরনের খবর জানতে চান বা আমাদের যদি কোনো খবর জানাতে চান সেটাও কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এবারও কলকাতা পুরো ভোটের আপডেটেই থাকবো, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু কলকাতা সরগরম রয়েছে একমাত্র পুরো ভোট নিয়েই। অবশ্যই এরপরে যেটা আমাদের কাছে একটা জ্বলন্ত ইস্যু রয়েছে ওমিক্রন, সেই বিষয়ে কিন্তু আপডেট অবশ্যই দেব। কলকাতা পুরো ভোটে কি কেন্দ্রীয় বাহিনী নামবে, এটা কিন্তু একটা প্রশ্ন ছিল। শনিবারের মধ্যেই কিন্তু তা জানাবে আদালত। শুক্রবার এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেলকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন, এখন কি বাহিনী আনা সম্ভব? তার উত্তরে তিনি বলেন যে 6 ঘন্টার মধ্যে বাহিনী আনা সম্ভব। একই সঙ্গে তিনি জানান, তবে এখন
বিশাল সংখ্যক বাহিনী কিন্তু আনা কোনোভাবেই সম্ভব নয়। সিআরপিএফ সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে আলোচনা করেই বিষয়টা ক্রমশ প্রকাশ্য যে আদৌ বাহিনী আসছে কিনা। এরপরে তিনি বলেন যে চাহিদা মতো কেন্দ্রীয় বাহিনীতে ওনারা প্রস্তুত। নির্বাচনের কাজে সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে যুক্ত না করা হলেও এলাকা টহলদারিতে মোতায়েন করা যেতে পারে। সুতরাং এখনো পর্যন্ত কিন্তু সিওরিটি নেই যে কলকাতা পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী নামবে কিনা, তা নিয়ে কিন্তু শনিবার অর্থাৎ শনিবারের মধ্যে কিন্তু জানা যাবে যে আদেও সিআরপিএফ নামবে কিনা। আজ শুক্রবার অর্থাৎ কালকের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো যে কলকাতা পুর ভোটে কেন্দ্রীয় বাহিনী নামবে কিনা। এবং এরপর যে আপডেটসে আসবো, এরপরে যে আপডেটসের দিকে এই মুহূর্তে নজর দেব। সকলকে 7 নিউজে অসংখ্য ধন্যবাদ জানাই যে 7 নিউজের লাইভ দেখার জন্য, এবং পরবর্তী আপডেটস পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করতেই হবে এবং আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করতে হবে। এরপর যে আপডেটসে আসবো, এরপর একটু ওমিক্রনের দিকে অবশ্যই নজর দেব। কি আপডেটস রয়েছে দেখে নিই। ওমিক্রনের দিকেও অবশ্যই আপডেট দেব। ওমিক্রনের আক্রান্তটা সামান্য বেড়েছে, তবে যেটা আমাদের স্বস্তির বিষয় যে সংক্রমণ হারটা অনেকটা বেশি হলেও মৃত্যুর হারটা কিন্তু প্রায় নেই বলবো না, কিন্তু অনেকটাই কম। সেটা কিন্তু একমাত্র পজিটিভ নিউজ আমাদের জন্য, পজিটিভ ভাইবস আমাদের জন্য রয়েছে। এবং এরপরে যে আপডেটসের দিকে নজর দেব, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক মঞ্জু বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কিন্তু সেই আপডেট রয়েছে আমাদের কাছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে তার দাবি, এবং চিকিৎসক মহলের একাংশের মতে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বের বিভিন্ন নির্দেশ মানসিক চাপ হয়ে উঠেছিল, তার ফলেই কিন্তু এমন একটা পদত্যাগ। আবারও বলছি, কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক মঞ্জু বন্দ্যোপাধ্যায়। জিৎ ভট্টাচার্য লিখছেন, গুড ইভিনিং মৃত্তিকা, আপনাকেও গুড ইভিনিং, আপনাকেও শুভ সন্ধ্যা। এবং 7 নিউজের লাইভ দেখার জন্য, 7 নিউজকে ফলো করার জন্য, সাপোর্ট করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো খবর আমাদেরকে জানানো হয়, আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং আমাদের লাইভ কেমন লাগছে তাও কিন্তু আপনি অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। যে আপডেটে ছিলাম যে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দিলেন চিকিৎসক মঞ্জু বন্দ্যোপাধ্যায়। অবসরের পরে ওই পদে রাখা হয়েছিল মঞ্জু দেবীকে। আগামী জুন পর্যন্ত তার মেয়াদ ছিল। সূত্রের খবর, এদিন স্বাস্থ্য ভবনে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন মঞ্জু দেবী। আর তিনি বলেছেন, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ, শারীরিক চাপ আমি নিতে পারছি না। কারোর সঙ্গে কোনো মতানৈক্য বা মানসিক চাপের বিষয় নেই বলেই কিন্তু মঞ্জু দেবী জানিয়েছেন। প্রকাশ্যে কিছু না বলেও স্বাস্থ্য শিবিরের একাংশ জল্পনা সম্প্রতিকালে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন হাসপাতালের নাম কিন্তু বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়েছে, এবং তা নিয়ে কিন্তু বিব্রত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষের অনেকে। আর তারপরেই কিন্তু প্রায় মানসিক চাপেই কিন্তু তিনি ইস্তফা দিলেন, এমনটা কিন্তু চিকিৎসক মহলের একাংশের বক্তব্য। এবং এরপর যে আপডেট, জিৎ ভট্টাচার্য আবার লিখলেন, হাই মৃত্তিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং 7 নিউজে আপনাকে স্বাগত জানাই জিৎ বাবু। এবার একটু কোভিডের দিকে নজর দেব। দিন তিনেক পর আবারও কমলো রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যায় আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে, এবং কমলো সংক্রমণের হারও। কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমেছে আক্রান্তের সংখ্যা, তবে অনেকটা বাড়লো উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই আপডেট কিন্তু রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ কলকাতা অর্থাৎ রাজ্যে আক্রান্তের সংখ্যা কমলেও, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলেও কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি দৈনিক মৃত্যুও কিন্তু কমে নামলো মাত্র 1 অঙ্কে। অবশ্যই এটা একটা পজিটিভ নিউজ আমাদের জন্য। মাত্র 7 জন মারা গিয়েছেন গত 24 ঘন্টায়, যদিও মাত্র বলা যায় না, কারণ কারোর মৃত্যুই কাম্য নয়। দৈনিক আক্রান্তের সংখ্যা পাশাপাশি মৃত্যুও কমেছে, তবে রাজ্যে বাড়লো, অন্যদিকে রাজ্যে বাড়লো সক্রিয় রোগীর সংখ্যা কিন্তু রাজ্য জুড়ে বেড়েছে। এদিন রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 580 জন। কলকাতায় নতুন করে সংক্রমণ কমে 200-র নিচে নামলো। আবার মহানগরীতে আক্রান্ত হয়েছেন 172 জন, অর্থাৎ কলকাতা জুড়ে কিন্তু গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছেন 172 জন। উত্তর 24 পরগনাতেও কিন্তু আক্রান্তের সংখ্যা 100-র নিচেই চলে গিয়েছে, আক্রান্ত হয়েছেন 98 জন। কলকাতা সংলগ্ন হাওড়া এবং হুগলিতে নতুন আক্রান্ত কমে হয়েছে 38 এবং
29। তবে বাড়লো দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 49 জন। নদিয়া এবং বীরভূমে কিন্তু অনেকটাই কমে গিয়েছে। উত্তরবঙ্গের যে সমস্ত জেলা, মানে উত্তরে যে সমস্ত জেলা রয়েছে, মানে জেলাগুলিতে কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে আক্রান্ত। যেমনটা বলি, কোচবিহারে 15 জন আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায়, জলপাইগুড়িতে 18 জন আক্রান্ত হয়েছেন, উত্তর দিনাজপুরে গত 24 ঘন্টায় কোভিড আক্রান্ত হয়েছে 12 জন এবং মালদহে 6 জন। তো ওই সমস্ত মানে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেড়েছে, আগে কিন্তু এতটা ছিল না। কিন্তু আমাদের রাজ্য কলকাতায় কিন্তু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। হাওড়া হুগলি, যারা এই মুহূর্তে আমার হাওড়া হুগলি দর্শক, তাদের জন্য একটা পজিটিভ নিউজ। হাওড়া হুগলির আক্রান্তের সংখ্যাও কিন্তু অনেকটা কমেছে। হাওড়াতে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 38, হুগলিতে হচ্ছে 29। এই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। শেষ 24 ঘন্টায়, এটাও একটা পজিটিভ নিউজ আমার আপনার জন্য। শেষ 24 ঘন্টায় কোভিডের মৃত্যু হয়েছে 7 জনের, এর মধ্যে উত্তর 24 পরগনার 4 জন। অর্থাৎ গত 24 ঘন্টায় উত্তর 24 পরগনা জুড়ে মানে কোভিডে মারা গিয়েছেন 4 জন এবং কলকাতায় মারা গিয়েছেন মাত্র 1 জন। এখনো পর্যন্ত রাজ্য জুড়ে কোভিডে মোট প্রাণ হারিয়েছেন 19,652 জন। রাজ্যে সংক্রমণের হার কমে কিন্তু 1.5% নিচে নেমে গিয়েছে। 1.44% কিন্তু এই মুহূর্তে রয়েছে। সুতরাং এই মুহূর্তে যে আপডেট রয়েছে, আমাদের চিকিৎসকেরাও জানাচ্ছেন যে এখনো রাজ্যে ওমিক্রন মেলেনি, কারণ যাকে বলা হয়েছিল ওমিক্রন মিলেছে, পরে কিন্তু বলা হয়েছে টেস্ট করেছে সে এখন ওমিক্রন মুক্ত। সুতরাং এখনো পর্যন্ত আমাদের রাজ্যে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া যায়নি। আক্রান্তের সংখ্যাও কমছে। আবার আমরা দেখেছিলাম 3 দিন, মানে কালকে, গতকাল বা গত পরশু আক্রান্তের সংখ্যাটা অনেকটা বেশি ছিল, আজকে কমে গিয়েছে। সুতরাং চিকিৎসকেরা বারংবার বলছেন যে অহেতুক আশঙ্কা নয়, কিন্তু একটা উদ্বেগ থাকাটা ভালো। সমস্ত প্রিকশনস, ডবল মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা, দূরত্ববিধি মেনটেন করার চেষ্টা করাটা, জমায়েত এড়িয়ে চলে, এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে আজকে আমাদের রাজ্য জুড়ে মারা গিয়েছে মাত্র 7 জন, এরপরে কিন্তু সংখ্যাটা শূন্যে এসেও কিন্তু দাঁড়াতে হবে। তার জন্য কিন্তু আপনাকে কিন্তু সচেতন হয়ে থাকতে হবে। দূরত্ববিধিটা মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। এরপর যে আপডেটসের দিকে নজর দেব, এরপরও কোভিডের একটা আপডেটই আসবো, কিন্তু একটু অন্য ধরনের, হাসপাতাল নিয়ে একটা আপডেট। ওমিক্রন সংক্রমণের উদ্বেগ বাড়লেও বাঁকুড়ার একমাত্র কোভিড হাসপাতাল আপাতত বন্ধ হবে করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা। আর এই নির্দেশ কিন্তু দিয়েছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দপ্তর। কেন হয়েছে বলে রাখি, অবশ্যই এটা পজিটিভ নিউজ রয়েছে যে কোভিড রোগীর অভাবেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি তাদের। অর্থাৎ কোভিড রোগীর অভাবে কিন্তু বাঁকুড়ার একমাত্র কোভিড হাসপাতাল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকায় বলা হয়েছে ওন্দা কোভিড হাসপাতালে 20 ডিসেম্বর থেকে কোভিড রোগী ভর্তি রাখা বন্ধ হবে, তার বদলে চালু করা হবে সাধারণ অসুখের চিকিৎসা পরিষেবা। যদিও নির্দেশিকা স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে যে হাসপাতালে কোভিড চিকিৎসার পরিকাঠামোগত কিন্তু বদল করা চলবে না। মানে কোভিডের যদি আবার বারবারন্ত হয়, তবে কিন্তু এই হাসপাতালটাই আবার কোভিড হাসপাতালে রূপান্তরিত করা হবে। সেই কারণেই কিন্তু কোনো রকম পরিকাঠামোগত চেঞ্জেস কিন্তু করা হবে না। কিন্তু এবার থেকে এটা কোভিড হাসপাতাল রইল না, এটা কিন্তু একটা সাধারণ হাসপাতালে রূপান্তরিত হলো। এই খবর কিন্তু আপনারা এর আগেও দেখেছেন যে বিভিন্ন জায়গায় যে সমস্ত হাসপাতাল, সরকারি হাসপাতাল যে কোভিডের জন্য ছিল, সেগুলোকে কিন্তু আস্তে আস্তে সাধারণ হাসপাতাল কিন্তু করে ফেলা হচ্ছে। তার একমাত্র কারণ সেটা হলো কোভিড রোগীর অভাবে। অবশ্যই এটা আমার আপনার জন্য অবশ্যই পজিটিভ নিউজ। এবং এরপরে যে আপডেটসে আসবো, যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যদি কোনো খবর আমাদেরকে জানাতে হয় আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং যদি কোনো খবর জানতে হয় আপনারা কিন্তু সেই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন, আমরা কিন্তু সেই আপডেটে নজর দেব। এরপর যে আপডেটসের দিকে নজর দেব, একটু ওয়েদার আপডেটসে আসবো, কিন্তু তার আগে অবশ্যই আসবো, কিন্তু তার আগে যে আপডেটসের দিকে এই মুহূর্তে নজর দেব সেটা হলো একটু স্পোর্টসের দিকে নজর দিই। নর্থ ইস্টের সঙ্গে আজকে আমাদের ইস্ট বেঙ্গলের খেলা ছিল, এবং সেই খেলায় কিন্তু নর্থ ইস্ট 1 গোলে এগিয়ে গেল। এই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। অবশ্যই বাঙালির ইমোশনের খেলা চলছে, ISL চলছে, এবং আজকে কলকাতার অন্যতম ক্লাব ইস্ট বেঙ্গলের খেলা ছিল নর্থ ইস্টের বিরুদ্ধে। তো ইস্ট বেঙ্গল কিন্তু
পিছিয়ে গেল এবং নর্থ ইস্ট কিন্তু 1 গোলে এগিয়ে গেছে। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। অবশ্যই যতক্ষণ লাইভ চলবে আমি কিন্তু এই লাইভ আপডেটসের দিকে অবশ্যই নজর দেব। যতক্ষণ লাইভ চলবে ততক্ষণ কি খেলার আপডেটস হয় সেই দিকে কিন্তু অবশ্যই নজর দেবো। আপনারাও চোখ রাখুন 7 আইভিক নিউজের পর্দায়। নর্থ ইস্ট কিন্তু এগিয়ে গিয়েছে 1 গোলে। এই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। 60 মিনিটে গোল হয়েছে, এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। সুতরাং এরপরে আর কি আপডেটস রইল, কে গোল দিল, সেই আপডেট কিন্তু অবশ্যই আপনাদেরকে দেব। তো যে আপডেটে আমি এর আগে ছিলাম, একটু ওয়েদার আপডেটে আসি। তার কারণ শীতকাল চলে এসছে এবং রাজ্যে কার্যত বলা যেতে পারে জাঁকিয়ে বসেছে শীত। নিম্নচাপের বাধা কাটিয়ে উত্তরে হাওয়া ঢুকতেই রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। এই সপ্তাহের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল 14 ডিগ্রির ঘরে। শুক্রবার তা কিন্তু আরেকটু কমেছে এবং সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে গত কয়েকদিনের তুলনায়। আগামী কয়েকদিন কিন্তু ঠান্ডা আরও বাড়তে পারে, এই আপডেটস কিন্তু এই মুহূর্তে রয়েছে। হাওয়া অফিস থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে যে আগামী কয়েকদিন কিন্তু ঠান্ডা আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস সূত্রের খবর অনুযায়ী শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকার কথা ছিল, তাই ছিল। এবং আজকে কিন্তু ভালো রোদ উঠেছিল এবং আগামী কয়েকদিনও কিন্তু এই একটা যে ওয়েদার আছে এই ওয়েদারে কিন্তু থাকবে। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা আজকে ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস এবং যা স্বাভাবিকের তুলনায় কিন্তু 2 ডিগ্রি কম। গত কয়েকদিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রির উপরে, কিন্তু আজ কিন্তু তো অনেকটাই কমে হয়েছে 24। শুক্রবার কিন্তু আজ অনেকটাই কমেছে এবং সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই পতন হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কত হতে পারে? হয়েছে 13.9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। এবং এই মরশুমে চলতি যে মরশুম চলছে এই মরশুমে কিন্তু এটাই কলকাতার এখনো অব্দি সর্বনিম্ন তাপমাত্রা। ফলে বলতেই হচ্ছে যে আজ কিন্তু এই মরশুমের সবচেয়ে শীতলতম দিন। এই বছর সময় মতো শীতের ইনিংস শুরু হলেও বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্পের উপস্থিতি, যার জেরে ধাক্কা খেয়েছিল শীতের ব্যাটিং। এবং এই সপ্তাহের শুরু থেকে কিন্তু একদম জাঁকিয়ে ব্যাটিং করছে শীত, অর্থাৎ শীত প্রায় জাঁকিয়ে পড়েই গিয়েছে এবং আগামী কয়েকদিনে কিন্তু শীত আরও বাড়বে এমন আপডেট কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং এরপর যে আপডেটসে আসবো, এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেব, একটু দেশের আপডেটে যাওয়া যাক। দেশ জুড়ে কি চলছে সেই আপডেটে আসবো। ওমিক্রন দেশ জুড়ে এখন কিন্তু একটাই জ্বলন্ত ইস্যু রয়েছে, জানি উদ্বেগ রয়েছে, জানি আশঙ্কা রয়েছে, সেই আপডেটে আসবো। ওমিক্রন বিশ্বজুড়ে কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রন এবং ভারতের আক্রান্তের সংখ্যা 101। অবশ্যই যে আপডেট আমরা পেয়েছি এটি কিন্তু আজ স্বাস্থ্য মন্ত্রক তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে সেই অবধি কিন্তু 101। এবং মন্ত্রকের মতে স্বাস্থ্য মন্ত্রক কিন্তু এক সাংবাদিক বৈঠক করে এই নিয়ে কিন্তু একটা উদ্বেগও প্রকাশ করেছে। মন্ত্রকের মতে কোভিডের পূর্ববর্তী রূপগুলোর তুলনায় কিন্তু ওমিক্রন সবচেয়ে বেশি সংক্রামক। কিন্তু দেশের আফ্রিকার বিভিন্ন বৈজ্ঞানিকরা হু তরফে বারংবার বলা হচ্ছে যে ওমিক্রন নিয়ে কোনো কমেন্ট করার মতো তথ্য তাদের কাছে এখনো পর্যন্ত নেই। তারা কিন্তু গবেষণা চালিয়ে যাচ্ছেন ওমিক্রন কতটা সংক্রামক জানার জন্য, কিন্তু সকলেই একটা কথা বলছেন যে হ্যাঁ ওমিক্রন হয়তো সংক্রামক অনেকটাই বেশি, কিন্তু ওমিক্রনে কিন্তু মৃত্যুর হারটা অনেকটাই কম। এই আপডেট কিন্তু সকলে দিচ্ছেন। কিন্তু মন্ত্রক তরফে কিন্তু স্বাস্থ্য মন্ত্রক কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বাস্থ্য মন্ত্রকের মতে কোভিডের পূর্ববর্তী রূপগুলোর থেকে ওমিক্রন বেশি সংক্রামক। ওমিক্রন ছড়িয়ে পড়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে দেশের 19টি জেলাকে কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। সতর্কতা হিসেবে যে চলতি বিধিনিষেধ মেনে চলা হয় সেগুলিকে কিন্তু আরো কড়াভাবে প্রয়োগ করার কথা কিন্তু ইতিমধ্যেই বলা হয়েছে। যেমন ধরুন মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখার মতো বিধিগুলো কিন্তু আরো কঠোরভাবে প্রয়োগের কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া ভ্রমণ না করা, ভিড় অনুষ্ঠান, সামাজিক যে গ্যাদারিং রয়েছে সেই গ্যাদারিং কিন্তু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোন কোন জায়গায় সেটা অবশ্যই বলবো। দেশের 19টি জেলাকে কিন্তু ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং শুক্রবারই মানে আজকের মধ্যেই কিন্তু দিল্লিতে 10 জন ওমিক্রন আক্রান্তের খবর মিলেছে। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য মন্ত্রক কিন্তু এই তথ্য জানিয়েছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের রুটিন সাংবাদিক বৈঠক, কিন্তু করোনার এই নয়া রূপের বর্তমান অবস্থা নিয়ে মন্ত্রকের উদ্বেগ কিন্তু তাৎপর্যপূর্ণ বলেই কিন্তু মনে করছেন।
এখনো অবধি মহারাষ্ট্রতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা কিন্তু দেশের মধ্যে সবচাইতে বেশি। এখনো পর্যন্ত সে রাজ্যে আক্রান্ত হয়েছেন 32 জন। এছাড়াও কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশে কিন্তু আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। যদিও পরে জানা গিয়েছে যে মানে পশ্চিমবঙ্গে যার কথা বলা হয়েছিল সে কিন্তু টেস্টের পর কিন্তু তার শরীরের কিন্তু ওমিক্রনের কোনো সন্ধান মানে অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। এই আপডেট হচ্ছে। সুতরাং অবশ্যই যেটা বারংবার বিশেষজ্ঞরাও বলছে, আমরাও বলবো যে ওমিক্রন নিয়ে একটা উদ্বেগ থাক, একটা সতর্কতা থাক, কিন্তু খামোখাই আশঙ্কা করে মানে বেশি উদ্বেগ নিয়েও কিন্তু কোনো লাভ নেই। তার চেয়ে আমাদের প্রিকশনস নিতে হবে। মাস্ক মানে বারংবার আমি লাইভে প্রায় 3-4 বার বলে ফেললাম যে ডাবল মাস্কিংটা ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়াও স্যানিটাইজার ইউজ করা ইম্পর্টেন্ট, দূরত্ববিধি মেনটেন করাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। কোনো সোশ্যাল গ্যাদারিং, কোনো অনুষ্ঠান বাড়ি ভিড় জমায়েত এড়িয়ে চলাটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও যারা বাসে, ট্রেনে, ট্রামে, অটোতে যেখানে খুশি মানে যাতায়াত করছেন, যারা রডস ধরছেন, তাদের অবশ্যই বাস বা ট্রেন যেই বাইকেলেই থাকুন নেমে সঙ্গে সঙ্গে হাত স্যানিটাইজ করে তারপরে মুখে, চোখে বা চুলে হাত দেবেন। মানে বাস থেকে নেমে সঙ্গে সঙ্গে মুখে হাত দিলাম বা চোখে চুলে হাত দিলাম, এটা কিন্তু একেবারেই করবেন না। তাতে মানে ওই বাস হ্যান্ডেল কিন্তু অনেকে ধরছে। সুতরাং এই যদি প্রিকশনসগুলো আমরা নিই তাহলে কিন্তু আমরা অনেক সেফ থাকবো। শুধু উদ্বেগ করে লাভ নেই, আমাদের কিন্তু এই প্রিকশনসগুলো মেনে চলতে হবে। জিৎ ভট্টাচার্য লিখছেন খুব ভালো হচ্ছে লাইভটা। অসংখ্য ধন্যবাদ জিৎবাবু আপনাকে 7 নিউজের লাইভ দেখার জন্য, এবং দেখতে থাকবেন আমাদের লাইভ। এবং যদি আপনি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব সাবস্ক্রাইব না করে থাকেন, আপনি কিন্তু অবশ্যই আমাদের পরবর্তী আপডেটসের জন্য কিন্তু ইউটিউব সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং এরপর যে আপডেটসে আসবো, এরপরে দেশেরই আপডেটসে থাকবো। 67 মিনিটের মাথায় দ্বিতীয় গোল নর্থ ইস্ট। এরপরে যে আপডেটসের দিকে নজর দেব, যে সমস্ত দর্শক এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন যারা ইস্ট বেঙ্গলকে সাপোর্ট করতেন তাদের জন্য আবারও একটা খারাপ খবর। নর্থ ইস্ট কিন্তু 2 গোলে এগিয়ে গিয়েছে নর্থ ইস্ট। এই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। প্রথম গোলটা বললাম এবং দ্বিতীয় গোলও কিন্তু দিয়ে ফেলেছে নর্থ ইস্ট। এই আপডেট কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে। অর্থাৎ ইস্ট বেঙ্গল কিন্তু পিছিয়ে গেল 2 গোলে। ইস্টবেঙ্গল কিন্তু পিছিয়ে গেল 2 গোলেই আপডেট এই মুহূর্তে রয়েছে। এবং যতক্ষণ লাইভ চলবে আমি কিন্তু আইএসএল আপডেট আপনাদেরকে দিতে থাকবো। প্রথম গোল হয়েছিল 61 মিনিটে এবং এই গোলটা হলো 68 মিনিটে। দুটো গোল কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে নর্থ ইস্টে। যারা এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সমর্থক আমার লাইভ দেখছেন তাদের জন্য অবশ্যই একটা খারাপ খবর। আবারও কিন্তু ইস্ট বেঙ্গল গোল খেয়েছে, অর্থাৎ 2 গোলে পিছিয়ে গেল ইস্ট বেঙ্গল। প্রথম গোল খেয়েছিল 61 মিনিটে এবং তারপরে কিন্তু দ্বিতীয় গোল হলো 68 মিনিটে। হ্যাঁ, একটা হয়েছে 61, একটা হয়েছে 68। এই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। এবং অবশ্যই যতক্ষণ লাইভ চলবে খেলার আপডেটটাও অবশ্যই আমরা আপনাদেরকে দিতে থাকবো। এবং এরপরে যে আপডেটসে আমি ছিলাম, একটা বেশ একটা ভালো খবরের আপডেট আপনাদেরকে দেব এই মুহূর্তে দাঁড়িয়ে। আধিকারিক নিয়োগ থেকে শুরু করে পরিচালনার নীল নকশা তৈরি। এয়ার ইন্ডিয়াকে নিয়ে টাটা গোষ্ঠীর পরিকল্পনা এগোচ্ছে ঘড়ির কাঁটা ধরে। 1.5 বছর ধরে কথা চলার পর 2 মাস আগে 18,000 কোটি টাকার বিনিময়ে পাকাপাকিভাবে রতন টাটার হাতে ফিরে এসেছে দেশের প্রথম তথা সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। কিন্তু টাটার হাতে ফেরার পর মহারাজার পরিচালনা এগোবে কোন খাতে তা কিন্তু এখনো স্পষ্ট করেনি টাটা গোষ্ঠী। যদিও বেশ কয়েকটি পদক্ষেপ কিন্তু ইতিমধ্যেই তৈরি করা হয়ে গিয়েছে বলে শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, আগামী বছরের জানুয়ারির মধ্যে কিন্তু এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার টাটা গোষ্ঠীর হাতে কিন্তু চলে আসবে। সুতরাং হাতে কিন্তু আর বেশি সময় বাকি নেই। যা জানা যাচ্ছে সেটা হলো আগামী বছরের জানুয়ারির মধ্যে এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার চলে আসবে টাটা গোষ্ঠীর হাতে। কিন্তু এখনো পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে এয়ার ইন্ডিয়ার পরিচালনার চাবিকাঠি কিন্তু থাকবে দীপকাল ফ্রেড রিডের হাতে। রিডই হতে চলেছেন এয়ার ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার। অন্তত 3.5 দশকের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন রিড এর আগে ছিলেন জনমান এয়ারলাইন্সের প্রেসিডেন্ট। ওনার হাতে কিন্তু থাকতে চলেছে এমন আপডেটটা কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু কবে থেকে চালু হবে কবে থেকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি। কিন্তু বলা হচ্ছে যে আগামী বছরের জানুয়ারির মধ্যেই এয়ার ইন্ডিয়ার সম্পূর্ণ পরিচালন ভার কিন্তু চলে আসবে টাটা গোষ্ঠীর হাতে। এবং এরপরে যে আপডেটসের দিকে নজর দেব,
পরে আবারও একটু রাজনীতির খবরে আসি। বড়দিনের ছুটি বড়দিন আসতে চলেছে এবং বড়দিনের ছুটিতে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে গোয়ায় যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপরে কিন্তু তিনি যেতে পারেন ত্রিপুরাতেও। এবং তৃণমূল সূত্রের খবর অনুযায়ী ত্রিপুরায় দলীয় সাংগঠনিক কাজকর্ম ছাড়া জোরাপুর শিবিরের যোগদান কর্মসূচিতেও কিন্তু উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এখনো পর্যন্ত গোয়া সফরটা একবারে ফিক্স হয়ে গেলেও কিন্তু ত্রিপুরা সফর কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত নয়। আগামী বছর অর্থাৎ 2022-এর ফেব্রুয়ারিতে কিন্তু গোয়া বিধানসভা নির্বাচন। তার আগে ওই রাজ্যে তৃণমূলের জমি তৈরির কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি মাসের গোড়ায় 3 দিনের গোয়া সফরে তিনি জনসভা থেকে শুরু করে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক বা ওই রাজ্যের বিশিষ্ট জনদের সঙ্গেও কিন্তু আলাপচারিতা তিনি ইতিমধ্যে সেরে ফেলেছেন। ওই সফরে গিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র দাবি ছিল গোয়ায় 3 দশকের বিজেপি শাসনের বিকল্প হতে পারে একমাত্র তৃণমূল এবং মহারাষ্ট্রবাদী গোমান্তক পার্টির জোট। মমতার ওই সফরের সঙ্গী ছিলেন অভিষেকও। আর এবার তৃণমূল নেত্রীর পথ অনুসরণ করেই বড়দিনের ছুটিতে ফের ওই রাজ্যে জনসংযোগে মন দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং যে তৃণমূল সূত্রের যে খবর রয়েছে সেই খবর অনুযায়ী যে আগামী 26 থেকে 28 ডিসেম্বর কিন্তু গোয়া সফরে যাবেন তিনি। বড়দিনে গোয়ায় বিশেষ উৎসবের ফাঁকে কিন্তু সেখানকার বিশিষ্ট সম্প্রদায়ের বিশিষ্ট নাগরিকদের সঙ্গেও কিন্তু তিনি আলাপচারিতা সারবেন। এই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে ছিল। এবং এরপর যে আপডেটসের দিকে নজর রাখবো, সময় প্রায় শেষের দিকে, এরপর যে আপডেটসের দিকে নজর দেব এরপর যে আপডেটসে এই মুহূর্তে নজর দেব এবার বিদেশের বেশ কিছু আপডেটস আসবো। বিদেশের কি কি আপডেটস রয়েছে বা সেই আপডেটসের দিকে আসবো। ওমিক্রন উদ্বেগটা কিন্তু ভারতের চেয়েও অন্যান্য দেশগুলিতে অর্থাৎ আমাদের বিদেশে যে সমস্ত কান্ট্রিজ রয়েছে সেই অঞ্চলে কিন্তু আরো বেশি জাঁকিয়ে বসেছে। যেটা বলার কথা সেটা লন্ডন। লন্ডন নাম শুনলেই একটা ছবি ভেসে ওঠে একটা ব্যস্ততম রাস্তা, কেউ কোথাও দাঁড়িয়ে নেই, সবাই ছুটে চলেছে তার কর্মস্থলের দিকে বা কাজের দিকে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লন্ডনের ছবিটা একেবারে সম্পূর্ণ উল্টো। ওমিক্রন উদ্বেগ যেন আরো জাঁকিয়ে বসেছে লন্ডনে। রাস্তাঘাট শুনশান, হোটেল রেস্তোরাঁ পাবগুলি কিন্তু একেবারে ফাঁকা। বলা ভালো যে গ্রাহকদের জন্য চতক পাখির মতো অপেক্ষা করছেন পাব মালিক এবং রেস্তোরাঁ মালিক। সেই চেনা ভিড়, যেমনটা বলো যে লন্ডন বলতেই একটা কর্মব্যস্ত একটা শহর, তা কিন্তু আমাদের চোখে ভাসে, কিন্তু তেমনটা কিন্তু নেই। আর এক সপ্তাহ পরে কিন্তু গোটা বিশ্ব মাতবে ক্রিসমাসের আনন্দে। কিন্তু ক্রিসমাসের যে একটা চেনা লন্ডন, সেই লন্ডন কিন্তু আর এই মুহূর্তে নেই। তার একমাত্র কারণ সেটা হলো ওমিক্রন। আর এই পরিস্থিতিতে লন্ডন সহ গোটা ব্রিটেন উৎসবমুখর হতে পারবে কিনা তা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হয়েছে। এদিনই ইংল্যান্ডের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ক্রিস উইটি জনগণকে পরামর্শ দিয়েছেন খুব প্রয়োজন বা কাজের গুরুত্ব বুঝেই তারা যেন বাড়ির বাইরে বার হন, অযথা জমায়েত না করার পরামর্শ দিয়েছেন তিনি। কোভিডের দ্বিতীয় ঢেউ সামলে যখন ব্রিটেনে ব্যবসা বাণিজ্য মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই সময় ওমিক্রনের হানা কিন্তু ফের দ্বিতীয় ঢেউয়ের সময় যে চিত্র আমরা দেখেছিলাম সেই চিত্র কিন্তু আবারও ফিরিয়ে দিল। লন্ডনের নিত্যদিনের যে চেহারা, একটা ব্যস্ততম রাস্তা, সবাই হাঁটছে, সবাই ছুটছে বলা ভালো, সেই ছবি কিন্তু এক লোহমায় উধাও হয়ে গিয়েছে। বাস, ট্রাম, ট্রেনে কিন্তু কোনো রকম ভিড় নেই। ব্রিটেনের সব থেকে ব্যস্তবহুল পর্যটক কেন্দ্র হচ্ছে লন্ডন সেতু, ওয়েস্টমিনস্টার সেতু বা লন্ডন ওয়াটারলু স্টেশন কিন্তু একটা রহস্যময় নিস্তব্ধতা। সেখানে কোনো লোক নেই, কোনো পর্যটক তো নেই, কোনো সাধারণ মানুষ নিত্যযাত্রীও কিন্তু সে সমস্ত জায়গায় নেই। তার একটাই কারণ, সেটা হলো ওমিক্রন। বিশ্বের সংবাদ মাধ্যমে, বাইরের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেই খবর দেবো আপনাদেরকে, যে রেস্তোরাঁ মালিক কিন্তু লিখেছিলেন যে প্রায় 2 বছরের যে একটা কোভিডের একটা লকডাউন, ছোট ছোট ব্যবসা বাণিজ্যটা একদমই শেষ হয়ে গিয়েছিল। তারপরেও ওনারা ভেবেছিলেন যে ক্রিসমাসের আগে ভালো ব্যবসা হবে, কিন্তু গত শীতের লকডাউনের মতোই কিন্তু এবারও সেই একই দৃশ্য কিন্তু ফিরে আসতে চলেছে। অনেকেই কিন্তু বুকিং বাতিল করছেন, যা একটা উদ্বেগজনক পরিস্থিতির সংকেত দিচ্ছে। ওমিক্রন মোকাবিলায় ব্রিটেনের বহু জায়গায় নিষেধাজ্ঞা জারি হয়েছে ইতিমধ্যেই। পাব, রেস্তোরাঁ এবং বাণিজ্য ক্ষেত্রগুলি খোলা থাকলেও পর্যাপ্ত গ্রাহকের দেখা মিলছে না বলেই কিন্তু আমরা জানতে পারছি। ওয়াল্টিং স্ট্রিট, ল্যান্ডহাল মার্কেটের ডিসেম্বরের পাবগুলিতে কিন্তু ভিড়ের ঠাসা থাকে, কিন্তু সেই ছবিও উধাও ওমিক্রন সংক্রমণের জেরে। অর্থাৎ
ভারতে পরিস্থিতি কিছুটা ভালো থাকলে, মানে ভারতে এখন এই পরিস্থিতি আসেনি এবং আমরা প্রার্থনা করি যাতে এই পরিস্থিতি ভারতে না আসে, কিন্তু অন্যান্য জায়গায় যে সমস্ত অঞ্চল খুব ব্যস্তবহুল ছিল, যে সমস্ত দেশ, সেই সমস্ত জায়গায় কিন্তু এখন কার্যত দেখা যাচ্ছে রহস্যময় ফাঁকা, লোক কিন্তু নেই, কারণ ওমিক্রন রয়েছে। এবং এরপর যে আপডেটসের দিকে নজর দেব, দিকে আসবো। একটু আগে বললাম লন্ডন, এবার বলবো আমেরিকা জুড়ে নতুন উদ্বেগের নাম ওমিক্রন। আর এবার প্রেসিডেন্ট জো বাইডেনের মুখেও শোনা গেল তার প্রতিধ্বনি। তিনি এদিন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে বলেছেন, এবার শীতে আমরা টিকাহীনদের গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর প্রতীক্ষা করছি। আবারও বলছি, উনি কি বলেছেন, এবারের শীতে ওনারা টিকাহীনদের গুরুতর অসুস্থতা এবং মৃত্যুর প্রতীক্ষা করছেন, এমন একটা কিন্তু কমেন্ট করেছেন জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। দক্ষিণ আফ্রিকায় প্রথম খুঁজে পাওয়া যায় কোভিডের এই নতুন রূপটি, কিন্তু এই রূপটি সম্পর্কে কিন্তু এখন অনেক কিছু জানা বাকি আছে। এটা আমি বারংবার আমি প্রত্যেক লাইভে এসে এই আপডেটটাই বলি যে ওমিক্রনকে হুট করে ওমিক্রন সম্পর্কে কোনো কমেন্ট করে দেওয়া হয়তো আমাদের উচিত নয়, তার কারণটা তরফে কিন্তু বারংবার বলা হচ্ছে, বা যারা কোভিডের যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা কিন্তু বারংবার বলছেন যে একে নিয়ে বেশি কথা বলার সময় কিন্তু এখন আসেনি, অনেক তথ্য কিন্তু এখনো পর্যন্ত জানা বাকি রয়ে গিয়েছে, এবং যেটুকু জানা গিয়েছে তাতে উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে বলে মনে করছে আমেরিকা সরকার। এই পরিস্থিতিতে দেশবাসীকে বাইডেনের পরামর্শ, যাদের এখনো প্রথম টিকাই নেওয়া হয়নি তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলুন। এটা উনি বলেছেন, এটা আমরা বলবো, সেভেন নিউজ তরফে কিন্তু বারংবার বলবো, যারা ভারতবাসী বা যারা এই অঞ্চলে থাকেন তাদের বলবো যারা কিন্তু অবশ্যই টিকাটা নিয়ে ফেলুন। ফার্স্ট ডোজ তো অবভিয়াসলি এবং যদি ডেট চলে এসে থাকে খুব কাছে, সেকেন্ড ডোজটা নিয়ে নেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আবারও ফিরে যাব খবরে। উনি বলেছেন যে এই পরিস্থিতিতে দেশবাসীকে কিন্তু বাইডেন জানিয়েছেন যে যাদের এখনো প্রথম টিকাটা নেওয়া হয়নি তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলুন, যারা দুটি টিকাই নিয়ে ফেলেছেন তারা তৃতীয় বুস্টার ডোজটি কিন্তু নিয়ে নিন। আমেরিকা সরকারের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের দেওয়া পরিসংখ্যান বলছে 1 ডিসেম্বর পর্যন্ত সেই দেশে গড় সংক্রমণটা ছিল ৮৬,০০০, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই সংখ্যাটা বেড়ে গিয়েছে ১,১৭,০০০-এ। দৈনিক মৃত্যু হচ্ছে ১,১১৫ জনের। ৩৫% সংক্রমণ বৃদ্ধির আবহে বাইডেন জানিয়েছেন, উদ্বেগের এই আবহে টিকাকরণই কিন্তু একমাত্র পথ, যেটা বারংবার শুধুমাত্র আমেরিকা বা জো বাইডেন বলে নয়, এটা কিন্তু বারংবার প্রত্যেকটা দেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে টিকাকরণটা কিন্তু একমাত্র ওয়ে আউট। প্রসঙ্গত, ডিসেম্বরের গোড়ায় ওমিক্রন প্রতিরোধে বুস্টার ডোজ এবং টিকাকরণের উপর কিন্তু জোর দিয়েছিল বাইডেন সরকার। ওমিক্রন আতঙ্কে অযথা না ঘাবড়ানোর কথা বলছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলছেন, ওই স্ট্রেনটি ভেরিয়েন্ট অফ কনসার্ন, ভেরিয়েন্ট অফ প্যানিক নয়, অর্থাৎ ভেরিয়েন্টে উদ্বেগের কারণ বটে, কিন্তু আতঙ্কিত হবার কিন্তু কিছুই নেই। এই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ এটা আমি আমার দেশবাসী বা যারা এই মুহূর্তের ভিউয়ার তাদেরকেও বলবো যে আমরাও সেম কথা বলছি যে এটা কিন্তু উদ্বেগের কারণ কিন্তু রয়েছে, অবভিয়াসলি রয়েছে, কিন্তু এর মধ্যে কিন্তু আশঙ্কা বা অযথা আশঙ্কা করার কিন্তু প্যানিক করার কিন্তু কোনো কারণ নেই। গোপাল দাস লিখছে এক্সেলেন্ট স্টাইল। অসংখ্য ধন্যবাদ গোপাল বাবুকে আমাদের লাইভ দেখার জন্য, কমেন্ট করার জন্য। যদি আপনি এখনো পর্যন্ত আমাদের ইউটিউব পেজ সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো আপনি কিন্তু আমাদের ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন পরবর্তী বিভিন্ন আপডেটসের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে 7 আওয়ার নিউজের পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য। এবং এরপরে যে আপডেটসে আসবো, এরপরে সময় প্রায় শেষের দিকে, কিন্তু যে আপডেটসে এই মুহূর্তে যাব, অর্থাৎ যেটা বললাম যে আমাদের ভারতের চেয়ে আমাদের বিদেশের যে কান্ট্রিগুলো সেখানে কিন্তু কোভিডের উদ্বেগটা ওমিক্রনের উদ্বেগটা কিন্তু অনেকটাই বেশি। এরপরে যে খবর দিকে নজর দেবো সেটা অবশ্যই একটা উদ্বেগের কারণ আমাদের জন্য, তার ফল হয়তো আমরা এখন পাচ্ছি কিন্তু অতটা গুরুত্ব দিচ্ছি না। এরপরে ভয়াবহ হিসেবে কিন্তু এই ইস্যুটাও কিন্তু আমাদের মধ্যে আসতে চলেছে। এই আপডেট কিন্তু এবার নজর দেব। আর বড়জোর 3 থেকে 5 বছর তারপরেই কিন্তু আসতে চলেছে সেই ভয়ঙ্কর দিন যখন পৃথিবীর সবচেয়ে চওড়া হিমবাহটা কিন্তু পুরোটাই গলে যাবে অ্যান্টার্কটিকায়। তার ফলে মহাসাগরের জলস্তর কিন্তু উঠে আসবে 2 ফুটেরও বেশি। এই সপ্তাহে কিন্তু আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের অনলাইন সম্মেলনে এই হুঁশিয়ারি দিয়েছেন বিজ্ঞানীরা। এই আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে।
আমেরিকান জিওলজিক্যাল ইউনিয়নের যে অনলাইন সম্মেলনটা ছিল ওখানে জানানো হয়েছে যে আমেরিকার ফ্লোরিডা স্টেটের আয়তনের সমান পৃথিবীর বৃহত্তম হিমবাহগুলির অন্যতম অ্যান্টার্কটিকায় সেই হিমবাহের উপরে কিন্তু কয়েক দশক ধরে নজর রাখা হচ্ছিল এবং সম্প্রতি এই হিমবাহটিকে খুব দ্রুত হারে কিন্তু গলে যেতে দেখা গিয়েছে। এতটাই দ্রুত হারে সেটা গলছে যে সেই হিমবাহর হিসাব করে দেখা যাচ্ছে আর বড় জোর 3 কি 5 বছর আয়ু হচ্ছে সেই হিমবাহটার। তারপরেই কিন্তু সবচেয়ে বড় হিমবাহ যার নাম দেওয়া হয়েছে থোয়েস হিমবাহ, সেটা কিন্তু পুরোটাই গলে যাবে আর সেই বরফ গলা জল মিশে যাবে মহাসাগর এবং সাগরে, ফলে মহাসাগরের জলস্তর অন্তত 2 ফুটের উপরে কিন্তু উঠে আসবে। এই আপডেট কিন্তু, এই আশঙ্কাজনক আপডেট কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে। আর এই হিমবাহটির আরো একটি নাম দিয়েছেন, সেটা হলো ডুমসডে গ্লেসিয়ার। এই হিমবাহটি কোথায় রয়েছে পশ্চিম অ্যান্টার্কটিকায়। পৃথিবীর সবচেয়ে চওড়া হিমবাহ 80 মাইল বা 120 কিলোমিটার এবং গভীরতায় 600 থেকে 3900 ফুট অথবা 800 থেকে 1200 মিটার। মাউন্ট এভারেস্টের উচ্চতার 8 ভাগের 1 ভাগ। হিমবাহটির একেবারে নিচের অংশটি জোড়া লেগে রয়েছে আমুন্ডসেন সাগরে ভাসমান বরফ চাঙড়টির সঙ্গে। অর্থাৎ গোটা হিমবাহ যদি গলে যায় সেই বরফের চাঙড়টাও কিন্তু গলে যাবে আর তখনই বরফ গলা জল সমুদ্রের জলস্তর 2 ফুটেরও বেশি উপরে তুলে দেবে। এটা কিন্তু একটা অবশ্যই আশঙ্কাজনক খবর আমাদের জন্য। এবং বিজ্ঞানীদের গত 1 দশকের নজরদারিতে আগেই ধরা পড়েছে যে উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের ফলে অ্যান্টার্কটিকায় সবচেয়ে দ্রুত হারে গলছে সবচেয়ে বড় হিমবাহটা। শুধুমাত্র 2020 সাল থেকে গত 21 বছরে হিমবাহটি 10 লক্ষ কোটি টন ওজনের বরফ পুরোটাই গলে গিয়েছে। এখন যা রয়েছে তাও অনেকটা কম অংশ, আরো বড় ছিল। 2000 সাল থেকে 21 বছরে 10 লক্ষ কোটি টন কিন্তু ইতিমধ্যেই গলে গিয়েছে। এও দেখা গিয়েছে এখন ফি বছর যে হারে গলছে হিমবাহটি তাতে 30 বছরের দ্বিগুণ, অর্থাৎ 30 বছরে যা গলার কথা ছিল তার থেকে দ্বিগুণ হারে কিন্তু বরফটা গলছে। তুষারপাতের ফলে যতটা বরফ জমা হয় এখন হিমবাহটি গলছে তার থেকে 5000 কোটি টন বেশি হারে। অর্থাৎ তুষারপাত হলে যতটা না বরফ জমছে তার থেকে 5000 কোটি টন হারে কিন্তু বরফটা গলছে। অর্থাৎ অবশ্যই এটা একটা, হয়তো এখন আমরা বুঝতে পারছি না যে কতটা ভয়াবহ দিন আমাদের জন্য আসছে, কিন্তু অবশ্যই কিন্তু এরপরে আমরা বুঝতে পারবো অন্তত আজ থেকে 3 থেকে 5 বছর পর কিন্তু এটাই আমাদের জন্য একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়াবে। এই আপডেট এই মুহূর্তে আমাদের কাছে ছিল। সময় একেবারে শেষের দিকে। এরপরে যে আপডেটস দিয়ে লাইভ শেষ করব, খেলার খবর আবারও কি আপডেটস রয়েছে একবার দেখে নিই। না, এখনো আর কোনো গোল হয়নি, কারোর পক্ষ থেকে আর কোনো গোল এখনো পর্যন্ত হয়নি, কিন্তু 2 গোলে পিছিয়ে রয়েছে ইস্ট বেঙ্গল এবং 2 গোলে এগিয়ে রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড। এই আপডেট কিন্তু এই মুহূর্তে রয়েছে। তো এরপরে যে আপডেটস দিয়ে শেষ করব, যারা এই মুহূর্তে 7 নিউজ দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই 7 নিউজ দেখতে থাকুন এবং পরবর্তী আপডেটসের জন্য, শুধু এই আপডেট নয় পরবর্তী বিভিন্ন আপডেটের জন্য কিন্তু আপনারা 7 নিউজকে ফলো করতে পারেন। ফেসবুকে ফলো এবং লাইক করবেন এবং ইউটিউবে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকন প্রেস করলে আপনারা প্রত্যেকটা খবরের নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা জানেন যে আমি লাইভে আসি প্রত্যেক দিনই, আমি যেদিন লাইভে আসি আমি কিন্তু প্রত্যেকবারই একটা করে বা দুটো করে লাইফস্টাইলের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। তো আজকে যে লাইফস্টাইলের আপডেটটা দেবো সেটা হলো শীতকালে কিন্তু ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই কমে যায়, বা সর্দি কাশি এই সমস্ত যে অ্যাটাকস রয়েছে তাতে কিন্তু অনেকটাই প্রতিরোধ ক্ষমতাটা কমে যায়। তো প্রতিরোধ ক্ষমতা বাড়াবেন কিভাবে? আর প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে কিন্তু শারীরিক নানা অসুস্থতা দেখা যায়। তাই শীতের মরশুমেও সুস্থ থাকতে, রোগের সঙ্গে লড়তে কিন্তু কিছু ওষুধের ওপর না, যে ওষুধ দোকান থেকে কিনে আনলাম খেলাম এমন ব্যাপার নয়, কিছু ঘরোয়া ওষুধের বা কিছু ঘরোয়া জিনিসের ওপর কিন্তু ভরসা রাখাটা উচিত। তো কি সেগুলো? প্রথমেই যেটা রয়েছে সেটা হলো নিম পাতা। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণ সমৃদ্ধ নিম পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে। এছাড়াও রক্তের শর্করার পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণে রাখে নিম পাতা। এই আপডেট কিন্তু রয়েছে। অর্থাৎ নিম পাতা যদি আমরা রেগুলার বেসিসে ইনটেক করতে পারি যে কোনোভাবে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের মধ্যে অ্যান্টি ফাঙ্গাল, যেহেতু নিম পাতা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্ল্যামেটরি, সুতরাং সেটা কিন্তু শরীরের অনেকভাবে কিন্তু আমাদেরকে প্রোটেক্ট করে। এবং বিশেষত যারা সুগারে ভোগেন বা যাদের সুগার নেই সেটাও কোনো সমস্যা নেই, এটা কিন্তু রক্তের শর্করার মাত্রাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখে।
এরপর রয়েছে আদা। আদাও কিন্তু অ্যান্টি ইনফ্লেমেটরি এবং আদা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ একটা ফল বলা যেতে পারে। তো এটা কিন্তু ফল বলবো না, এটা মূল বলা যেতে পারে। আদা কিন্তু শরীরের হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং শুধুমাত্র কিন্তু ইমিউনিটি পাওয়ার নয়, যাদের হজমের সমস্যা রয়েছে, আর এই মানে শীতের সিজনে অনেক খাওয়া দাওয়া হয়, পিকনিক্স থাকে, অনেক খাওয়া দাওয়া হয়, সুতরাং খাওয়া দাওয়ার পর হজমের সমস্যা হচ্ছে, আপনারা কিন্তু রেগুলার বেসিসে কিন্তু আদা ট্রাই করতে পারেন। আদাতে কিন্তু শরীরের হজম প্রক্রিয়া শক্তিশালী হয় এবং এটা অনাক্রমতাকেও কিন্তু অনেকটা বৃদ্ধি করে। এবং এরপর যেটা রয়েছে সেটা হলো আমলকি। আমলকি আমি অনেক লাইভেই বলেছি যে আমলকির উপকারিতা, আমলকির কিন্তু এই ক্ষেত্রে একটা বড় উপকারিতা রয়েছে। ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি খাওয়া কিন্তু খাওয়ার রুচি বাড়ায়। খাওয়ার রুচি বাড়ায় ইন দ্য সেন্স খাবার রুচি বাড়ায়, অর্থাৎ মানে যে সমস্ত খাবার খেতে অপছন্দ বা কিছু খেতে ইচ্ছা করছে না, একটা শরীরে অস্বস্তি বা সেটা কিন্তু আমলকি কমিয়ে দেয়। অর্থাৎ রেগুলার বেসিসে একটা করে আমলকি যদি আপনি কাঁচাও খেয়ে নেন তাহলে কিন্তু অনেকটা পুষ্টিগুণ যোগাতে পারে। এবং সেই সঙ্গে শীতকালীন নানা রোগের সঙ্গে লড়তে কিন্তু অন্যতম অস্ত্র হতে পারে আমলকি। অর্থাৎ যদি আপনার রেগুলার ডায়েটে যদি একটা করে আমলকি রাখতে পারেন, যে কোনোভাবে আপনি ইনটেক করতে পারেন, আজকাল বাজারে অনেক টাইপস অফ আমলকির জুসও পাওয়া যায়, সেরকম অবশ্যই ট্রাই করতে পারেন। কিন্তু সে সমস্ত জুসের থেকে অবভিয়াসলি একটা আমলকি খাওয়াটা অনেক বেটার। তো সে সমস্ত যদি আপনি খান তাহলে কিন্তু আপনি অনেক শীতকালের নানা রোগের সঙ্গে লড়তে পারবেন এবং ইমিউনিটি বুস্ট কিন্তু অবশ্যই হবে। এবং আমলকি যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভিটামিন সি, বিটা ক্যারোটিন রয়েছে। সুতরাং এই তিনটে অর্থাৎ আদা, আমলকি, নিম পাতা কিন্তু শীতকালে রেগুলার বেসিসে ট্রাই করে দেখতে পারেন, আপনারা কিন্তু অবভিয়াসলি ফল পাবেন। এটা অনেকেই হয়তো জানেন। এবং এরপর যে আপডেটস দিয়ে লাইভ শেষ করব, কারণ প্রায় 9:15 ইতিমধ্যেই বেজে গিয়েছে। এরপর যে আপডেটস দিয়ে লাইভ শেষ করব, আবারও শরীরের দিকেই নজর থাকুক। বাঙালি বলতেই মানে বেশিরভাগ বাঙালির বা এমন যারা লাইভ দেখছেন সকলের বাড়িতেই একটা রোজ ডায়েটে কিন্তু একটা ডাল থাকেই, মুগ ডাল, মুসুর ডাল, যে কোনো ডাল। লুচি হলে কিন্তু তার সঙ্গে একটা ছোলা ডালের একটা প্রসঙ্গ আসে, বা বিশেষ কোনো দিনে মটর ডাল, বিউলি ডাল, অড়হর ডাল, এই সমস্ত ডাল রান্না হয়। বা কিন্তু কোন ডালে প্রোটিন বেশি, মানে কোন ডালটা খাওয়া আমাদের শরীরের জন্য বেশি ইম্পর্টেন্ট, তা কিন্তু আমরা অনেকেই জানি না। মানে যেই ডাল মানে পেলাম বা যেই ডাল বেশি টেস্টি সেটা রান্না করে আমরা খেয়ে নিলাম। ডাল মানে এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ডাল কিন্তু শুধুমাত্র স্বাদের জন্যই খাওয়া হয় না, মানে প্রত্যেকটা ডালের কিন্তু অন্য 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 একটা পুষ্টিগুণ রয়েছে। পুষ্টিবিদরা বলছেন যে যে ডালটি বাঙালিরা রোজ খাদ্য তালিকায় রাখেন না, তাতেই কিন্তু রয়েছে সব থেকে বেশি প্রোটিন। সেটা কি অবশ্যই মনে প্রশ্ন রাখতে পারে, এটা কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। পুষ্টিবিদরা জানিয়েছেন যে অড়হর ডাল খুব রেয়ার আমাদের ডায়েটে থাকে। অড়হর ডালের মধ্যে কিন্তু রয়েছে সবচেয়ে বেশি প্রোটিন এবং তার সঙ্গে রয়েছে ভিটামিন বি। ভিটামিন বি কিন্তু আপনি সহজ মানে যে কোনো ফুড থেকে ভিটামিন বি পেয়ে গেলাম সেটা কিন্তু হয় না। ভিটামিন বি কিন্তু মানে রেয়ার বলবো না, কিন্তু সব খাবার থেকে ভিটামিন বি পাওয়া যায় না। পুষ্টিবিদরা বারংবার জানাচ্ছেন যে অড়হর ডালের মধ্যে থাকে সবচেয়ে বেশি প্রোটিন এবং তার সঙ্গে রয়েছে ভিটামিন বি এবং ফ্যাট এবং ক্যালোরি। যাদের একটা ওয়েটের সমস্যা রয়েছে, যে ওয়েট গেইন করবো না, ওয়েট লুজ করবো, তো তাদের জন্য কিন্তু অড়হর ডাল পারফেক্ট। তার কারণটা হলো এতে ফ্যাট এবং ক্যালোরি খুব কম পরিমাণে রয়েছে, কিন্তু আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এই সমস্ত কিন্তু অনেকটা মাত্রায় রয়েছে। অর্থাৎ খনিজ পদার্থ সমৃদ্ধ এই ডাল। শুধুমাত্র খনিজ পদার্থ নয়, এটার মধ্যে প্রোটিন রয়েছে, ভিটামিন বি রয়েছে এবং সব মিলিয়ে সমস্ত পুষ্টিগুণ মিলিয়ে কিন্তু অনেকটা কর্মশক্তি যোগায় এই ডাল। তবে পুষ্টিগুণে কিন্তু খুব বেশি পিছিয়ে নেই ছোলার ডাল। এতে অনেকটা প্রোটিন তো আছে, সঙ্গে আছে আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম। ছোলার ডাল কিন্তু হৃদযন্ত্রের জন্য ভীষণ ভালো এবং যারা ডায়াবেটিস রোগী এই মুহূর্তে আমার লাইভ দেখছেন তাদেরকে বলে রাখি, ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু ভীষণ ভালো ছোলার ডাল। এটা কিন্তু ডায়াবেটিস মানে রক্ত শর্করা অনেকটাই নিয়ন্ত্রণে রাখে এবং যাদের রক্তচাপ মানে হাই প্রেশারের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু নিয়মিত ছোলার ডাল খেতে পারে। তবে একটা প্রশ্ন জাগতে পারে যে মানে 12 মাস যেটা আমাদের পাতে পড়ে মুসুরির ডাল, মানে মুসুরির ডাল, মুগ ডাল খুব আমরা ইউজ করি ডায়েটে থাকে, তো মুসুরির ডালে কোনো পুষ্টি নেই? অবশ্যই রয়েছে। মুসুর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং প্রোটিনের সঙ্গে রয়েছে ফাইবার, ভিটামিন সি, ফলিক অ্যাসিড, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। 8 কাপ মুসুর ডাল খেলেই কিন্তু শরীর অনেকটা পুষ্টি পায়, কিন্তু মুসুরির ডালের থেকেও বেশি পুষ্টি রয়েছে অড়হর ডালে, যেটা আমাদের ডেলি ডায়েরি বেসিসে সাধারণত থাকে না বা অনেকের থাকতে পারে কিন্তু বেসিক্যালি থাকে না।
কিন্তু ওখানে কি মানে অড়হর ডালে কিন্তু সব থেকে বেশি পরিমাণে প্রোটিন রয়েছে। শুধুমাত্র প্রোটিন না, যেমনটা বললাম, তার সঙ্গে রয়েছে ভিটামিন বি, ফ্যাট, ক্যালোরি, আয়রন, ফলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এবং রোজ যেটা আমরা প্রায় ইনটেক করি মুসুর ডালেও কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে, রয়েছে ফাইবার, ভিটামিন সি। ফাইবার খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। যারা মেনলি কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের জন্য কিন্তু ফাইবার জাতীয় খাবার খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। ভিটামিন সি রয়েছে। ভিটামিন সি পেটের জন্য ভীষণ ভালো, মানে যাদের হজমের সমস্যা হয়, যাদের পেটের গন্ডগোল হয়েছে তাদের জন্য ভীষণ ভালো। ভিটামিন সির জন্য স্কিন খুব ভালো হয়। রয়েছে ফলিক অ্যাসিড, জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম। অর্থাৎ 8 কাপ মুসুর ডাল খেলে কিন্তু শরীর অনেকটা পুষ্টি পায়। শীতকালে কিন্তু সুস্থ থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। শীতকালে যেহেতু একটা ঠান্ডা লাগা, একটা ইনফ্লুয়েঞ্জার একটা ব্যাপার থাকে, শীতকালে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। সেরকম অবস্থায় দাঁড়িয়ে কিন্তু শীতকালে যে ইমিউনিটিটা বুস্ট করা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং অবশ্যই যেগুলো বললাম ওগুলো ট্রাই করে দেখবেন। যদি ফল পান অবশ্যই এসে একটা কমেন্ট করবেন, আমাদের ভালো লাগবে। এবং জিৎ ভট্টাচার্য লিখেছেন, আমি কমেন্টটা দেখিনি, খুব ভালো লাগছে লাইভটা, অসংখ্য ধন্যবাদ আপনাকে জিৎবাবু। এবার লাইভ এখানেই শেষ করব, প্রায় 9:30 বাজতে চললো। আজকে লাইভ এখানেই শেষ করব। সকলে ভালো থাকবেন। ওমিক্রন নিয়ে শুধু অড়হর ডালে বেশি প্রোটিন, তাই তো? হ্যাঁ, একেবারে অড়হর ডালে সব থেকে বেশি প্রোটিন রয়েছে। শুধুমাত্র প্রোটিন নেই, যেমনটা বললাম অড়হর শুধু প্রোটিন নেই, ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি এর সোর্সেস খুব কম, আসলে মানে রেয়ার নয়, কিন্তু ভিটামিন বি এর সোর্সেস খুব কম। ভিটামিন বি রয়েছে অড়হর ডালে, অনেক কিছু রয়েছে, শুধুমাত্র প্রোটিন রয়েছে, ভিটামিন সি রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। সুতরাং ওই ডালটা খেলে এনার্জি, মানে যেহেতু মানে বলা ভালো যে খনিজ পদার্থগুলো কিন্তু সবটাই রয়েছে। এবং সব থেকে বড় কথা যে ভিটামিন বি রয়েছে। ভিটামিন বি খুব, মানে রাইবোফ্লেভিন খুব একটা সব জায়গায় পাওয়া যায় না, মানে প্রত্যেকটা খাবার থেকে কিন্তু ভিটামিন বিটা পাওয়া যায় না। এই জন্য কিন্তু ভিটামিন বিটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যে মানে রেগুলার বেসিসে যে ডাল খাই, মুগ ডাল বা মুসুর ডাল, তাতেও কিন্তু খুব একটা কম পরিমাণে প্রোটিন নেই, এটা ভাবলে ভুল। কিন্তু যেগুলো আমরা খাই না তার মধ্যেও যে প্রোটিন আছে, সেগুলো খেলেও যে আমাদের শরীর ভালো হয়, আমি সেটাই আর কি বোঝাতে চেয়েছি। গোপাল দাস লিখলেন, ভেরি রাইট অ্যাডভাইস, থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। অবশ্যই ট্রাই করে দেখবেন যেগুলো বললাম, নিম পাতা, আদা, আমলকি। অবশ্যই আশা করি সুস্থ থাকবেন। এবং এই কোভিড সিচুয়েশনে ইমিউনিটি বুস্ট করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। যদি ইমিউনিটি বুস্ট করা যায় তাহলে কিন্তু শুধুমাত্র কোভিড কেন, অন্যান্য বিভিন্ন রোগ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। এবং বলেছিলাম খেলার আপডেট শেষ পর্যন্ত দেব। খেলার 4 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেড এবং এসসি ইস্ট বেঙ্গলের খেলা চলছে ISL এ। 4 মিনিট কিন্তু এক্সট্রা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তাদের লাল কার্ড দেখে ফেলেছে ইস্ট বেঙ্গলের একজন, অন্তোনিও কিন্তু ইতিমধ্যেই ইস্ট বেঙ্গলের লাল কার্ড দেখে ফেলেছে। এবং যা মনে হচ্ছে আর হয়তো শেষ রক্ষা হবে না, কারণ ইতিমধ্যেই নর্থ ইস্ট 2 গোল এগিয়ে রয়েছে, ইস্ট বেঙ্গল 2 গোলে পিছিয়ে রয়েছে। আজকের খেলাতেও হার মানতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে, এই আপডেট কিন্তু এই মুহূর্তে হচ্ছে। আজকের খেলাতেও কিন্তু অর্থাৎ হার মানতে হচ্ছে ইস্ট বেঙ্গলকে 2 গোলে। তো এই আপডেট রয়েছে। তো সকলে ভালো থাকবেন। আমার লাইভ এখানে শেষ করছি, প্রায় 9:30 ইতিমধ্যেই বেজে গিয়েছে। আরও 1 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে, যে আপডেট দেখতে পাচ্ছি আরও 1 মিনিট এক্সট্রা দেওয়া হয়েছে, কিন্তু মনে হয় না আর কিছু হবে। সুতরাং 2 গোলে কিন্তু এগিয়ে রয়েছে নর্থ ইস্ট। লাইভ এখানে শেষ করছি। সকলে মানে ভালো থাকবেন। ওমিক্রন নিয়ে মানে অযথা আতঙ্কের বা প্যানিক করার কিছু নেই, কিন্তু অবশ্যই উদ্বেগটা বজায় রাখবেন, একটু সেফ থাকবেন, ডাবল মাস্ক পরার চেষ্টা করবেন, স্যানিটাইজার ইউজ করবেন, যখনই মানে বাড়ি থেকে বেরোবেন স্যানিটাইজার ক্যারি করবেন, এবং এমন জায়গায় ক্যারি করবেন যেখান থেকে সহজভাবে আপনি বের করতে পারেন স্যানিটাইজারটা। এবং দূরত্ববিধি মেনটেন করার চেষ্টা করবেন। অযথা যেখানে ভিড় জমায় যেরকম জায়গায় যাবেন না। অনুষ্ঠান বাড়িটা একটু সাবধানে, মানে এই বিয়ে বাড়ির মরশুম ছিল এতদিন, এরপরে ক্রিসমাস আসতে চলেছে, আমাদের শহরের পার্ক স্ট্রিট আবারও সেজে উঠবে, কিন্তু যেখানে যাবেন একটু প্রিকশনস নিয়ে যাবেন, একটু ভেবে যাবেন পরিবারের প্রয়োজনের কথা। এবং সব থেকে বড় কথা 7 নিউজ দেখতে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। জয় হিন্দ।